নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল এর দুই সব থেকে সফল ফ্র্যাঞ্চাইজি, যেই দুই ফ্র্যাঞ্চাইজি মিলে 10 বার আইপিএল ট্রফি জিতেছে, চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে। চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের দলটা কিরকম হলো, তাদের বেস্ট পসিবল প্লেইং 11 আইপিএল 2025-এর জন্য কি হতে চলেছে, কোন দলটা বেশি শক্তিশালী, কোন দলের কোথায় শক্তি কোথায় দুর্বলতা, কোন দলের স্কোয়াড স্ট্রেংথ বেশি, সবকিছু একদম ডিটেলে আলোচনা আমরা এই ভিডিওতে করতে চলেছি। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমে যদি আমরা চেন্নাই সুপার কিংস দল নিয়ে কথা বলি, তো চেন্নাই সুপার কিংস দলের সব থেকে ভালো ব্যাপার হচ্ছে তারা কিন্তু টোটাল একটা স্কোয়াড বানায়। কালকে আমরা হায়দ্রাবাদ নিয়ে আলোচনা করছিলাম, যেখানে হায়দ্রাবাদের প্লেইং 11টা তো মারাত্মক, বাট হায়দ্রাবাদের কাছে ব্যাকআপ প্লেয়ার নেই। তাদের যদি একটা ট্রাভিস হেড বা একটা হেনরিক ক্লাসেন ইনজিওর্ড হয়ে যায় বা অ্যাভেলেবেল না থাকে, সেখানে কিন্তু সেই টিমটার শক্তি অনেকটা কমে যেতে পারে। সেই জায়গাতেই যখন আমরা চেন্নাই সুপার কিংসের মতো টিম দেখি, তারা কিন্তু টোটাল একটা স্কোয়াড বানায় যেখানে পারফেক্ট ব্যাকআপ থাকে, মানে একদম টোটাল স্কোয়াডটার স্ট্রেংথ অনেক বেশি থাকে। সেটাই কিন্তু চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টের একটা স্পেশালিটি। চেন্নাইয়ের বেস্ট 11 কীরকম, তাদের চিপকের পিচ কন্ডিশন সব কিছু মাথায় রেখে তো আমরা বেস্ট প্লেইং 11টা আগে বানিয়ে নিই, তারপর কিন্তু চেন্নাইয়ের স্ট্রেংথ উইকনেস সেই সব নিয়ে একটু কথা বলে নেব। এবার বেস্ট প্লেইং 11 বানানোর সময় মহেন্দ্র সিং ধোনিকে বাদ দিয়ে বেস্ট প্লেইং 11টা বানাচ্ছি, যেহেতু এখন মানে প্লেইং 12 হয়ে গিয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে। তো সেখানে আমরা দেখবো সেরা 11 প্লাস মহেন্দ্র সিং ধোনি। এমন নয় যে ধোনি অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার খেলবে, বাট মহেন্দ্র সিং ধোনির যেহেতু এই এজে এসে অ্যাজ এ প্লেয়ার হয়তো বিশাল কিছু কন্ট্রিবিউট করার জায়গা নেই, মাঠে উইকেটের পেছনে থাকে, সেটাই টিমকে হয়তো এক্সট্রা কনফিডেন্স দেয়। বাট ব্যাট করতে এলেও ধোনিকে আমরা ওই শেষের দিকের 1-2 ওভারই ব্যাট করতে আসতে দেখি। স্পিনার এগেনস্টে খেলাটা যেহেতু একটু পড়ে গেছে ধোনির, সেখানে অনেকটা সময় নিয়ে একদম লাস্টের দিকে ব্যাট করতে আসে। ফলে চেন্নাইকে কিন্তু ধোনিকে ছাড়াই তাদের সেরা 11টা তৈরি করে নিতে হবে, যেই 11টা ব্যাটিং বোলিং সব দিক দিয়ে শক্তিশালী হবে, তার সাথে মহেন্দ্র সিং ধোনি থাকবে। তো সেই হিসেবে দেখতে গেলে চেন্নাইয়ের পসিবল প্লেইং 11 কীরকম হতে পারে, এবং আমরা ব্যাকআপগুলো আলোচনা করে নেব প্লেইং 11 আলোচনা করার সঙ্গে সঙ্গে। সেখানে অবভিয়াসলি ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় ওপেন করবে। ঋতুরাজের সঙ্গে ওপেনিং করবে কে, কনওয়ে এবং রাচিন রবীন্দ্র, দুটো অপশন আছে। তবে আমার পার্সোনালি মনে হয় রাচিন রবীন্দ্র খুব ভালো প্লেয়ার হলেও ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গায়কোয়াড়, সেটা কিন্তু সিএসকের জন্য ভীষণ একটা সফল কম্বিনেশন, যেই কম্বিনেশনটা 2024 আইপিএলে পাইনি বলে সিএসকে যেটা স্ট্রাগেলও করেছে 23-এর থেকে। তো সেখানে আই থিঙ্ক সেই কম্বিনেশনের সঙ্গেই যাবে। রাচিন রবীন্দ্র কিন্তু ব্যাকআপ হতে পারে কনওয়ের, বা তাকে কিন্তু পরবর্তীকালে খেলানোও যেতে পারে একসাথে নম্বর 3-তে, সেটা নিয়ে পরে আলোচনা করছি। নর্মালি বেস্ট 11 বানালে সেখানে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে, সেটা আমার ওপেনিং কম্বিনেশন হবে। 3 নম্বরে থাকবে রাহুল ত্রিপাঠী এবং 4 নম্বরে থাকবে শিবম দুবে। এটা কিন্তু সিএসকে টপ 4 হতে চলেছে। দেন 5 নম্বরে কিন্তু দীপক হুডার অপশন আছে এবং তার সঙ্গে তোমার বিজয় শঙ্করের অপশন আছে। বাট আই থিঙ্ক সিএসকে কিন্তু বিজয় শঙ্করের সঙ্গে যাবে, কারণ লোকাল প্লেয়ার, তার মানে কন্ডিশন খুব চেনা, সেক্ষেত্রে কিন্তু বিজয় শঙ্কর চেন্নাইয়ের 5 নম্বরে অপশন হবে। এবার দীপক হুডাও কিন্তু চেন্নাইয়ের কাছে আছে। এবার বিজয় শঙ্কর বা রাহুল ত্রিপাঠীর মধ্যে কেউ যদি না চলে, তার জায়গায় কিন্তু দীপক হুডাও আসতে পারে। মানে তোমার রাহুল ত্রিপাঠীর জায়গায় আসতে পারে, 3 নম্বরে ব্যাটিং করতে পারে। বা যদি বিজয় শঙ্করের জায়গায় নিয়ে আসে দীপক হুডার 4-এ, শিবম দুবে সেক্ষেত্রে 5-এ, সেটাও হতে পারে। তো সেখানে কিন্তু তাদেরও ব্যাকআপ হিসেবে দীপক হুডা আছে, ব্যাকআপ রেডি আছে চেন্নাইয়ের কাছে। দেন নম্বর 6 হচ্ছে স্যাম কারেন। তো স্যাম কারেনের ডিলটাও চেন্নাই খুব সস্তায় পেয়ে গিয়েছে, এবং স্যাম কারেন এমন একটা প্লেয়ার যাকে যখন 2022-এর টি20 বিশ্বকাপের পর 23-এর আইপিএল এর আগে পাঞ্জাব নিয়েছিল, তখনই আমি এটা বলেছিলাম যে স্যাম কারেনকে এত টাকা দিয়ে পাঞ্জাব নিচ্ছে, বাট স্যাম কারেন কিছু কিছু আর কি পিচে বেশি ভালো চলবে, সেটা চেন্নাইয়ের পিচ হবে, লখনউয়ের পিচ হবে, সেই সব পিচে স্যাম কারেন চলবে। কারণ স্যাম কারেনের মেন টেকনিকটা থাকে কিছুটা স্লোয়ার বল করা, মানে সাইড যে বাউন্ডারি সেইগুলোকে ইউজে আনা, এবং সেখানে কিন্তু অস্ট্রেলিয়াতে ওই জন্যই স্যাম কারেন সফল হয়েছিল 2022 টি20 ওয়ার্ল্ড কাপে। এবং সেই কন্ডিশন কিন্তু হয়তো পাঞ্জাবে খুব একটা স্যাম কারেন পায়নি, বাট সিএসকেতে গিয়ে, চেন্নাইতে গিয়ে কিন্তু তাদের ঘরের মাঠে স্যাম কারেন সেই কন্ডিশনটা পাবে, এবং চেন্নাইয়ের জন্য স্যাম কারেন অনেক বেশি এফেক্টিভ হবে। তার বোলিংয়ের কথা বলছি, এবং ব্যাটিংও সে কিন্তু অ্যাজ এ নম্বর 6 যথেষ্ট কন্ট্রিবিউট করার ক্ষমতা রাখে। তো সেখানে নম্বর 6-এ স্যাম কারেন চলে আসছে। তার ব্যাকআপ হিসেবে চেন্নাই হয়তো জেমি ওভারটনকেও নিয়েছে, এবং দেন নম্বর 7-এ রবীন্দ্র জাদেজা। স্পেশালি নম্বর 8-এ ব্যাটিংয়ের সময় মহেন্দ্র সিং ধোনিকে আমরা রাখতে পারি। ধোনি কিন্তু ওই জায়গাটাতে খেলতে বেশি প্রেফার করবে, বাট যেহেতু আমরা ধোনিকে ছাড়া এখন প্লেইং 11টা বানাচ্ছি, তো সেখানে কিন্তু নম্বর 8-এ আমি রাখছি রবিচন্দ্রন অশ্বিনকে। দেন নম্বর 9 নূর আহমেদ,
তো নূর আহমেদকে চেন্নাই ওই জন্যই এত টাকা খরচা করে নিয়েছে, তাকে প্লেইং 11-এ খেলাবে বলে। এবং নূর আহমেদের যে কোয়ালিটি সেটা মহেন্দ্র সিং ধোনি বেশি পছন্দ করবে। আমি এটা আগেই বলেছিলাম যে নূর আহমেদ টাইপের প্লেয়ারকে কিন্তু মহেন্দ্র সিং ধোনি পছন্দ করতে পারে। এবার দেন তোমার বাকি দুজন ফাস্ট বোলার, যেখানে কিন্তু মাথিসা পাথিরানা এবং তার সঙ্গে তোমার খালিল আহমেদ। তো এটা হতে চলেছে চেন্নাইয়ের বেস্ট 11। এবার নর্মালি ব্যাটিংয়ের সময় তোমার খালিল আহমেদ অথবা মাথিসা পাথিরানার মধ্যে কেউ খেলবে না, ধোনি তো অবশ্যই টিমে থাকবে, নম্বর 8 জায়গাটাতে আমরা ধোনিকে রাখতে পারি। তো সেখানে হয়তো বোলিংয়ের সময় খালিল অথবা মাথিসা পাথিরানার মধ্যে একজন থাকবে, ব্যাটিংয়ের সময় তাকে রিপ্লেস করে হয়তো রাহুল ত্রিপাঠীর মতো কেউ আসবে। এটা কিন্তু চেন্নাইয়ের বেস্ট 11 হতে চলেছে বলে আমার মনে হয়, বিশেষ করে চিপকের পিছে। কারণ চিপকে তোমার যদি 3টে ইকুয়ালিটি স্পিনার থাকে, জাদেজা, অশ্বিন এবং নূর আহমেদ, অপোনেন্টকে কিন্তু চেপে দিতে পারে চেন্নাই, মিডিল ওভারে চোখ করে দিতে পারে। বাট যখন চিপকের বাইরে খেলতে যাবে, ধরো ইডেনের মতো পিচে যখন খেলতে আসছে, সেই সময় চেন্নাইয়ের এবার হয়তো একটা তোমার এক্সট্রা ফাস্ট বোলিংয়ের অপশন লাগবে। সেখানে হয়তো অশ্বিনকে না খেলিয়ে অনসুল কম্বোজকে খেলাতে পারে, সেটা একটা অপশন কিন্তু চেন্নাইয়ের কাছে খুলে যাবে। বা যদি অশ্বিন জাদেজা কম্বিনেশন রেখে নূর আহমেদের জায়গায় অনসুল কম্বোজ টাইপের প্লেয়ারকে নিয়ে আসে, সেখানে রাহুল ত্রিপাঠীকে না খেলিয়ে রাচিন রবীন্দ্রকেও খেলাতে পারবে, সেই টাইপের অপশনগুলো কিন্তু সেক্ষেত্রে তখন চেন্নাইয়ের কাছে খুলে যাবে। তো আইপিএল চেন্নাইয়ের জন্য এটাই কিন্তু বেস্ট পসিবল প্লেইং 11 হতে পারে। এবার যদি আমরা চেন্নাইয়ের ব্যাকআপের কথা বলছিলাম, তো উপরের দিকে তো বললামই যে ব্যাটসম্যানদের ব্যাকআপগুলো একদম চেন্নাইয়ের কাছে রেডি আছে। নিচের দিকেও তোমরা যদি দেখো, মাথিসা পাথিরানার পারফেক্ট ব্যাকআপ কিন্তু চেন্নাই নিয়েছে, যেই প্লেয়ারটাও ডেথ ওভারে ভীষণ এফেক্টিভ হতে পারে, নাথান এলিস। ব্রিলিয়ান্ট চয়েস, ওখানে কিন্তু থামস আপ পাবে চেন্নাই। যদি তুমি দেখো যে খালিল আহমেদের একটা ব্যাকআপ চেন্নাই যদি খোঁজার চেষ্টা করে, নর্মালি অনসুল কম্বোজও হতে পারে, সেটা নতুন বল সুইং করাতে পারে, বা মুকেশ চৌধুরীও হতে পারে, সেও কিন্তু নতুন বল সুইং করাতে পারে। একসাথে খেলাতে চাইলে সেখানে কিন্তু ধরো অনসুল কম্বোজ, খালিল আহমেদ একসাথে খেলছে, তাদের ব্যাকআপ হিসেবে মুকেশ চৌধুরী আছে। এবং আরেকটা যে আর কি বোলার আছে, যে বোলারটার নাম হচ্ছে তোমার গুরজানপ্রীত সিং। হ্যাঁ, তো সেই বোলারটাও কিন্তু ভীষণ এফেক্টিভ হতে পারে, বিশেষ করে চেন্নাইয়ের পিচে তারও কিন্তু স্লোয়ার বলগুলো খুব এফেক্টিভ হয়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু চেন্নাইয়ের ব্যাকআপ সিলেকশনগুলো পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে। এবং মানে বিদেশিদের কথা বললে শুধু নূর আহমেদ, তার একটা পারফেক্ট ব্যাকআপ নেই, বাকি কিন্তু সব বিদেশির ব্যাকআপ কিন্তু চেন্নাইয়ের কাছে আছে। এবার চেন্নাই হয়তো ভেবেছে যে আর কি মেনলি নূর আহমেদকে চেন্নাইয়ের পিছে ইউজ করবে, বাইরের দিকে গিয়ে যদি নূর আহমেদ কোনো ম্যাচে অ্যাভেলেবেল না থাকে, অশ্বিন জাদেজা সেই কম্বিনেশনটা ইউজ করতে পারে। তবে আমার মনে হয় নূর আহমেদ এমন একটা প্লেয়ার, সে কিন্তু সব পিচে এফেক্টিভ হবে, এবং নূর আহমেদের কিন্তু চেন্নাইয়ের হয়ে সবকটা ম্যাচ খেলা উচিত। চেন্নাইয়ের এই টিমটাই কিন্তু পারফেক্টলি নূর আহমেদ স্যুট করছে। এবার যদি ইন কেস এটা হয় যে নূর আহমেদ অ্যাভেলেবেল নেই, বাট চেন্নাইকে থার্ড স্পিনার খেলাতে হবে, সেখানে যেটা চেন্নাই করতে পারে সেটা শ্রেয়াস গোপালকে নিয়ে আসতে পারে, এবং সেখানে হয়তো তোমার রাহুল ত্রিপাঠীর জায়গায় বা অন্য কারোর জায়গায় কিন্তু উপরের দিকে রাচিন রবীন্দ্রর মতো আর একটা ব্যাটসম্যানকে এনে ব্যাটিংয়ের শক্তিটাও আর একটু বাড়াতে পারে। বাই দ্য ওয়ে, যদি আমাদের প্রেডিকশনের কথা বলি, সেখানে নূর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন এবং রাহুল ত্রিপাঠী, এই প্রেডিকশনগুলো কিন্তু চেন্নাইয়ের ক্ষেত্রে মিলেছিল। তবে আমার প্রেডিকশন ছিল স্যাম কারেনকেও চেন্নাই নিতে পারে, সেটাও কিছুটা মিলেছে। তবে আমার মনে হয়েছিল মিডিল অর্ডারে চেন্নাই কিন্তু হয়তো গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোনিস অথবা মিলার টাইপের কোনো প্লেয়ারকে টার্গেট করবে, সেই জায়গাটা কিছুটা মিলেনি। এবং চেন্নাইয়ের কিছুটা যদি মানে প্রবলেমের কথা বলো, আমার ওই মিডিল অর্ডারটাই মনে হচ্ছে যে রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, শিভম দুবে, সেটা কি খুব ট্রাস্টেবল মিডিল অর্ডার, সেটা একটা প্রশ্নের জায়গায় কিন্তু থাকছে। অন্য কোনো টিমে হলে হয়তো মনে হতো যে সেটা দুর্বল জায়গা, বাট এবার চেন্নাইয়ের একটা স্পেশালিটি আছে, যে প্লেয়াররা অন্য টিমে চলে না, সেই প্লেয়াররা চেন্নাইতে গিয়ে চলে যায়। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু চেন্নাইয়ের ওই একটা জায়গায় কিন্তু আমার কিছুটা চিন্তার লাগছে। যদি তুমি দেখো যে অন্য টিমগুলোর তুলনায় রাহুল ত্রিপাঠী, শিভম দুবে, বিজয় শঙ্কর, স্যাম কারেন, জাদেজা, ধোনি, এই টোটাল ব্যাটিং অর্ডারটা কিছুটা কিন্তু উইক লাগতে পারে। মনে হতে পারে অন্য টিমগুলোর তুলনায় এখানে ফায়ার পাওয়ার কিন্তু কিছুটা কম আছে, সেটা একটা কিন্তু চিন্তার জায়গা হতে পারে। যদিও হয়তো চেন্নাই যদি আর কি তাদের যে ঘরের মাঠ, সেখানে যদি একদম স্পিন সহায়ক পিচ বানায়, সেখানে হয়তো অতটা আর কি অসুবিধা হবে না, বাট বাইরের মাঠে খেলতে গেলে অসুবিধা হতে পারে সেখানে। তবে যদি এবার ধরো রাহুল ত্রিপাঠী অথবা বিজয় শঙ্করের মধ্যে একজন যদি ঠিকঠাক চলে যায়, সেটা হয়তো ম্যানেজ হয়ে যাবে। তো এই একটা জায়গায় কিন্তু চেন্নাইয়ের একটু সমস্যার হতে পারে। মিডিল ওভারে খেলার জন্য, মিডিল অর্ডারে খেলার জন্য কিন্তু একটুখানি ফায়ার পাওয়ারটা কম মনে হতে পারে সে বাকি টিমগুলোর তুলনায়। মানে বিজয় শঙ্কর, ত্রিপাঠী, দুবে, ধোনি, জাদেজা, প্রশ্ন থাকতে পারে সেই নিয়ে। তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হচ্ছে। বাকি চেন্নাই শক্তির কথা বললে অবভিয়াসলি ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, সেটা কিন্তু একটা সলিড ওপেনিং পার্টনারশিপ তাদেরকে দিতে পারে। বাকি বোলিং কিন্তু অবশ্যই চেন্নাইয়ের শক্তি হবে, স্পিন বোলিং বিশেষ করে, যেখানে জাদেজা, অশ্বিন এবং তার সঙ্গে নূর আহমেদ কিন্তু সেখানটা চেন্নাইয়ের একটা মেন শক্তি হতে চলেছে। বাকি মাথিসা পাথিরানা ডেথে ব্রিলিয়ান্ট, তার সঙ্গে সঙ্গে তোমার খালিল আহমেদ টাইপের বোলার বা অনসুল কম্বোজ টাইপের বোলার নতুন বল সুইং করাতে পারে, মুভমেন্ট করাতে পারে। বোলিং কিন্তু চেন্নাইয়ের অবশ্যই একটা স্ট্রং পয়েন্ট হতে চলেছে। বাকি তোমাদের মতামত জানিও যে এই সিএসকে দল নিয়ে তোমাদের কি মনে হয়, এই সিএসকে দলের শক্তি এবং দুর্বলতা কোথায়, সিএসকে এর বেস্ট 11 কি হতে পারে। তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।
এবার চেন্নাইয়ের পর যদি আমরা মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে কথা বলি, আরও একটা দল যাদের ফার্স্ট ইলেভেনটা কিন্তু ভীষণ ভীষণ শক্তিশালী, বাট ব্যাকআপ নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেই পারে। তো মুম্বাই ইন্ডিয়ান্স মোটামুটি একটা প্রপার স্ট্র্যাটেজি নিয়ে গেছিল। তারা কিন্তু 5টা ইন্ডিয়ান প্লেয়ারকে রিটেন করেছিল 75 কোটিতে, এবং যখনই তুমি 5টা উই কোয়ালিটির ইন্ডিয়ান প্লেয়ার রিটেন করছো, সেখানে তুমি বিদেশিদের নিয়ে এক্সপেরিমেন্ট করার সুযোগ পাবে। সেটাই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স করেছে। তো একটা ভালো টিমের কিন্তু অবভিয়াসলি একটা ভালো স্পিন অ্যাটাক দরকার সেই টিমটাকে ভালো করতে হলে, এবং যেহেতু মুম্বাইয়ের কাছে সেই লেভেলের আর কি টাকাও ছিল না, কিন্তু তারা যেহেতু বেশি করে ইন্ডিয়ান প্লেয়ার, ইন্ডিয়ান ব্যাটসম্যান, বুমরার মতো একজন ইন্ডিয়ান বোলার রিটেন করেছে, সেখানে মুম্বাইয়ের কাছে সেই লাক্সারিটা খুলে গেছিল যে দুজন কোয়ালিটি ফরেন স্পিনার নিয়ে এসে টিমের বোলিং অ্যাটাকটাকে একদম স্ট্রং করে ফেলার। মুম্বাই কিন্তু বোলিং অ্যাটাকটা এবারে অনেক অনেক ভালো বানিয়েছে লাস্ট বছরের থেকে। ব্যাটিংয়ের কথা বললে মুম্বাইয়ের হয়ে কিন্তু ব্যাটিং করবে রোহিত শর্মা, ওপেন করতে আসবে, এবং রোহিতের সঙ্গে কিন্তু ওপেন করবে হয়তো উইল জ্যাক্স। নর্মালি রোহিত রায়ান রিকেলটন সেটা হয়তো কম্বিনেশন হতে পারতো, বাট আরসিবি উইল জ্যাক্সকে না নেওয়াতে মুম্বাইয়ের কাছে কিন্তু সেই অপশনটা খুলে গিয়েছে। এখন উইল জ্যাক্স এবং রোহিত শর্মা সেটাই কিন্তু বেস্ট ওপেনিং কম্বিনেশন হতে চলেছে। দেন নর্মালি হয়তো আমরা সূর্যকুমার যাদবকে রাখতাম, বাট যেহেতু তিলক ভার্মাকে আমরা ইন্ডিয়ান টিমে দেখেছি অ্যাজ এ নম্বর 3 ব্রিলিয়ান্ট খেলেছে, সূর্য তার জায়গাটা ছেড়ে দিয়েছে। সূর্য তো অ্যাজ এ নম্বর 4ও খুব ভালো ব্যাটসম্যান হতে পারে 4 নম্বর জায়গাটাতেও। তো সেখানে আমি এই টিমে 3 নম্বর জায়গাতে তিলক ভার্মাকে রাখছি, 4 নম্বরে রাখছি সূর্যকুমার যাদবকে, এবং দেন 5 নম্বরে মুম্বাই হয়তো নমন ধীরের ওপর ভরসা করতে চলেছে, যেহেতু সেই প্লেয়ারটার ওপর মুম্বাই এতটা ভরসা দেখিয়েছে। তো আই থিঙ্ক নমন ধীর 5 নম্বরে সে কিন্তু খেলতে চলেছে। দেন 6 নম্বরে ফিনিশার হিসেবে হার্দিক পান্ডিয়া থাকবে, এবং হার্দিক পান্ডিয়ার সঙ্গে আমরা হয়তো আরও একজন ইন্ডিয়ান ফিনিশার, ইন্ডিয়ান উইকেট কিপার ফিনিশারকে দেখতে পাবো, কারণ এই টিমটায় উইকেট কিপার নেই। রায়ান রিকেলটনকে খেলালে ওপেনার হিসেবে সে উইকেট কিপিং করতে পারতো, তবে সেখানে মেবি রবিন মিন্স সেই প্লেয়ারটাকে কিন্তু মুম্বাই সুযোগ দিতে চলেছে, এবং অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু রবিন মিন্সকে মুম্বাই ইউজ করবে, এবং হয়তো হার্দিকের সঙ্গে ফিনিশারের দায়িত্বটাও রবিন মিন্স পালন করতে পারে। তো এটা গেল মুম্বাইয়ের টপ 7। এবার এই টপ 7-এ বোলিং করার অপশন দেখলে সেখানে হার্দিক পান্ডিয়া প্রপার অলরাউন্ডার, দরকারে তিলক ভার্মা বোলিং করতে পারে, উইল জ্যাক্স টাইপের বোলার বোলিং করতে পারে। সেখানে কিন্তু মুম্বাইয়ের কাছে 6th বোলিংয়ের অপশনটা ভালোভাবে এখানে তারা পালন করে দেবার ক্ষমতা রাখে। তো মুম্বাই বাকি টিমটা অবভিয়াসলি অলরাউন্ডার আর বোলার সেট দিয়ে কমপ্লিট করবে। সেখানে 8 নম্বরে মুম্বাইয়ের জন্য পারফেক্ট অপশন মিচেল স্যান্টনার, যেও কিন্তু প্রপার অলরাউন্ডার, ব্যাট হাতে যথেষ্ট কন্ট্রিবিউট করার ক্ষমতা রাখে, এবং তার লেফট আর্ম স্পিনটাও কিন্তু যথেষ্ট এফেক্টিভ হতে পারে। চেন্নাইতে ছিল ঠিকঠাক ইউজ হয়নি, বাট মুম্বাইয়ের জন্য সামনের মরশুম ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু মিচেল স্যান্টনার হতে পারে, এবং তার সঙ্গে আল্লাহ ঘাসনাপারকে হয়তো আমরা অ্যাজ এ নম্বর 9 দেখতে পাবো। আল্লাহ ঘাসনাপার মুম্বাইয়ের জন্য ভীষণ একটা সুন্দর অ্যাডিশন হয়েছে। কলকাতা নাইট রাইডার্স তাদের কাছে দুটো স্পিনার থাকার পরও এই প্লেয়ারটার জন্য কেন এত দূর গিয়েছিল, তার কারণ হচ্ছে যে ঘাসনাপারের মধ্যে কিন্তু সেই কোয়ালিটিটা আছে, সেই মিস্ট্রিটা আছে, যে কিন্তু ভবিষ্যতে গিয়ে সুনীল নারায়ণ টাইপের একটা প্লেয়ার হয়ে উঠতে পারে, এবং সে ব্যাটেও রীতিমতো তার জোর আছে, বাউন্ডারি ক্লিয়ার করতে পারে, অলরাউন্ডার টাইপেরই প্লেয়ার বলতে পারো। তো সেখানে কিন্তু আল্লাহ ঘাসনাপার অবশ্যই মুম্বাইয়ের জন্য একটা ভীষণ ভালো অ্যাডিশন হতে পারে। তার মিস্ট্রিটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে একটা রীতিমতো অ্যাডভান্টেজ দিতে পারে, এবং ভীষণ ভালো অ্যাডিশন এটা মুম্বাইয়ের জন্য আমি বলবো। এবং এটাও কিন্তু প্রেডিকশন ছিল যে আল্লাহ ঘাসনাপার টাইপ অথবা নূর আহমেদ টাইপ একটা আফগান স্পিনারের জন্য মুম্বাই হয়তো এবারে আইপিএল অকশনে যাবে। আল্লাহ ঘাসনাপারকে কিন্তু মুম্বাই তুলেছে। বাকি আরও কিছু প্রেডিকশন মুম্বাইয়েরও মিলেছে। রায়ান রিকেলটনের জন্য মুম্বাই যাবে সেটা মিলেছে। রায়ান রিকেলটন অথবা কুইন্টন ডিকক, এটা বলেছিলাম। কুইন্টন ডিককের জন্যও মুম্বাই গিয়েছিল, বেশি দূর যায়নি, বাট রায়ান রিকেলটনকে তুলেছে, সেটা যেমন মিলেছে। 7 নম্বরে বিষ্ণু বিনোদ একটা ইন্ডিয়ান উইকেট কিপার মুম্বাই আনতে পারে, সেখানে রবিন মিন্সকে এনেছে, নামটা চেঞ্জ হয়ে গিয়েছে। নমন ধীরকে মুম্বাই ফেরাতে পারে, সেটা মিলেছে। ট্রেন্ট বোল্ট, সেটা মিলেছে। তো মুম্বাইয়ের জন্য কিন্তু অনেকগুলো প্রেডিকশন মিলে গিয়েছে। তো যাই হোক, এখানে আল্লাহ ঘাসনাপারকে নম্বর 9-এ খেলিয়ে মুম্বাই কিন্তু 10 নম্বরে খেলাতে পারে দীপক চাহারকে, যেও ব্যাট করতে পারে। ফলে কিন্তু মুম্বাইয়ের ব্যাটিংটা হয়ে যাবে 10 অব্দি, মানে একটা অনেক লম্বা ব্যাটিং অর্ডার নিয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল 2025-এ নামতে চলেছে। দেন 11-12 জসপ্রীত বুমরা এবং ট্রেন্ট বোল্ট। তো সেখানে কিন্তু মুম্বাইয়ের কাছে একটা কমপ্লিট আর কি প্লেইং 11 আছে। নতুন বলে শুরু করবে তোমার দীপক চাহার একদিক থেকে ট্রেন্ট বোল্ট। মুম্বাইতেও সুইং হয়, ভীষণ সুইং হয় প্রথম দিকে নতুন বল, সেখানে এই দুজন তো সুইং করিয়ে ভীষণ এফেক্টিভ হতে পারে। দেন তোমার ডেথের জন্য জসপ্রীত বুমরা আছে, যে কোনো সময় ইউজ করতে পারো। হার্দিক পান্ডিয়া আছে মিডিল ওভারে বোলিংয়ের জন্য, তার সঙ্গে স্যান্টনার, আল্লাহ ঘাসনাপার, ভীষণ ভীষণ ভালো একটা বোলিং অ্যাটাক এবং স্ট্রং একটা 11। মুম্বাই ইন্ডিয়ান্সও কিন্তু রীতিমতো সমস্যার সৃষ্টি করতে চলেছে। মুম্বাই টিমটাকে অনেক বেশি ব্যালেন্স লাগছে মুম্বাইয়ের প্লেইং 11টাকে। তবে হ্যাঁ, মুম্বাইয়ের জন্য ব্যাকআপদের নিয়ে একটু সমস্যা হতে পারে। বোল্টের ব্যাকআপ হিসেবে তারা কিন্তু লিজার্ড উইলিয়ামস বা রিশ টবলে টাইপের প্লেয়ার তুলেছে, বাট যদি তুমি ইন্ডিয়ান বোলারদের কথা বলো, দীপক চাহারের বডি আমরা জানি মাঝে মধ্যেই 2-3টে ম্যাচের পরেই হাল ছেড়ে দেয়। সেখানে দীপক চাহারের প্রপার ব্যাকআপ কিন্তু সেরকম তুমি দেখতে পাবে না। বা সেখানে যদি কোনো কারণে জসপ্রীত বুমরা আনঅ্যাভেলেবল হয়ে যায়, মুম্বাইয়ের ডেথ বোলিংটা কিন্তু অনেকটা উইক হয়ে যেতে পারে। ব্যাকআপসদের নিয়ে কিন্তু মুম্বাই কিছুটা সমস্যায় পড়তে পারে। ফার্স্ট 11 ব্রিলিয়ান্ট,
ব্যাকআপস কিছুটা চিন্তার। সেখানে তুমি রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা বা তার সঙ্গে তোমার হচ্ছে হার্দিক পান্ডিয়া, তাদেরও প্রপার ব্যাকআপ কিন্তু এই মুম্বাইয়ের টিমে দেখতে পাবে না। তো যদি গুরুত্বপূর্ণ প্লেয়ার একজন বা দুজন আনঅ্যাভেলেবেল থাকে, সেখানে মুম্বাই চাপে পড়তে পারে। নয়তো যদি এই প্লেয়ারগুলো প্রত্যেকে ফিট থাকে, মুম্বাই ডেফিনেটলি টপ 4 ক্র্যাক করবে। তো সেই লেভেলের টিম কিন্তু মুম্বাইয়ের কাছে আছে। মুম্বাই টিমটা পার্সোনালি মুম্বাইয়ের প্লেইং 11 আমার চেন্নাইয়ের থেকে বেটার লাগছে। কিন্তু যদি ওভারঅল স্কোয়াডের স্ট্রেংথ বলো, ব্যাকআপসের কথা বলো, সব কিছু মিলিয়ে চেন্নাই টিমটাকে বেশি কমপ্লিট লাগছে। বাট ওভারঅল যদি দুটো টিমের আমরা ফার্স্ট 11 কম্পেয়ার করি, মুম্বাই ডেফিনেটলি তাদের কন্ডিশন অনুযায়ী কিন্তু অনেক শক্তিশালী লাগছে এবং অনেক বেশি স্ট্রং লাগছে। সেখানে তোমাদের মতামত জানিও যে তোমাদের মুম্বাই এবং চেন্নাই দুটো দলের মধ্যে কোন দলটাকে বেশি স্ট্রং লাগছে এবং দুটো দলের বেস্ট 11 তোমাদের কাছে কি হতে পারে কমেন্টে জানিও। এবং মেন কি প্লেয়ার কারা হতে পারে সেটাও কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।